তপনদা, আজকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টে আপনাদের একটা মামলার লিস্টে আপনারা তুলেছেন, যেটা হচ্ছে যে সোনা চুরির বিষয়টা। তো আপনি যদি পুরো বিষয়টা একটু খুলে বলেন এবং যদি একটু শর্টে বলেন আর কি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে এয়ারপোর্ট থানার কেস। এয়ারপোর্ট থানার কেস নাম্বার হচ্ছে 216/25। এই মামলাটা যখন হয়, এফআইআরটা হয়, এই পিটিশন হচ্ছে বুদ্ধদেব হালদার। এনার মিসেস হচ্ছেন আমার পাশেই আছে, ওনার মা হচ্ছেন পাশে আছেন, এনার ছেলে একজন পিছনে আছে। তো ঘটনা হচ্ছে এই মামলাটা আমার কোনো একটা রেফারেন্সে এসছেন আমার কাছে। মামলাটা আসার পরে আমি এয়ারপোর্ট থানার আইওকে ফোন করি ফার্স্ট। তো উনি যে সমস্ত কথা উনি বলছে, অসংখ্য মিথ্যে কথা, যে কথার মধ্যে কোনো ভিত্তি নেই। এর আগে আমি টেলিকাস্ট করেছি আপনার চ্যানেলেই, এবং আগের ওসি যে ছিলেন কেসটাকে, উনি তো অফিসার ইনচার্জ, কেসটাকে উনি এফআইআর স্টার্ট করেছেন। কিন্তু আমরা কেস ডায়েরিতে সার্টিফিকেট কপিতে পেলাম, শুধু চুরির সেকশনটা পেয়েছি, কিন্তু 406 বিএনএস এর আগে যে সেকশন ছিলেন সেই সেকশনগুলি না দেওয়াতে আমরা দেখতে পাচ্ছি কোনো মাল রিকভারি হয়নি। দেখুন, এই ধরনের সোনা যদি চুরি হয়, সেই চোরকে যদি ধরা হয়, চোরকে নিয়ে কখনো যদি কোনো আর্টিকেল রিকভারি করতে হয়, তো সেই রিকভারিটা করতে হবে যে পিটিশনার, সে যাবেন সেখানে গিয়ে সে আইডেন্টিফাই করবেন, করে সে কথা বলবেন। তাহলে আজকে তাদেরকে কেউ ডাকলেন না, উনি বললেন, মক্কেলের বক্তব্য শুনবেন আপনারা, মক্কেলকে কি বলেছে। তো সেই অনুযায়ী আমরা হাইকোর্টে একটা পুলিশের ইনঅ্যাকশন মামলা করি 347/2026 WP A 347/2026। তো এই মামলাটা লিস্টে হচ্ছেন আজকে ম্যাডাম বসেননি, আজকে সার্কিট বেঞ্চে আপনারা জানেন উদ্বোধন হয়েছেন, সেই জন্য ওখানে অনেক জাজই আটকে আছেন, তারা আসেনি। ওখানে অফিসিয়ালি কিছু কাজকর্ম আছেন, অবশ্যই আছে। তো আজকে এয়ারপোর্ট থানায় যে আইও, ওনার নামটা কি না ভুলে যাচ্ছি, বলরাম মন্ডল। আজকে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছেন, ডাইরেক্ট বলা আছেন, এই ধরনের ঘটনা লক্ষ্যজনক ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে সিএম কে অনেক জায়গায় ছোট বড় কথা শুনতে হচ্ছে। ইভেন আমরা আজকে প্যানেলে আছি, গভর্নমেন্টের পিপি হিসাবে আমাদেরকে অনেক কথা শুনতে হয় কোর্টের কাছে, এবং বাইরেও শুনতে হয়। আজকে আপনি একটা কথা জানবেন, সেখানে চোরটাকে তার সিসি ফুটেজ সমস্ত সব দেখে চোরকে আইডেন্টিফাই করা হয়েছে, চোরকে অ্যারেস্ট করেছে। যখন অ্যারেস্ট করলেন, অ্যারেস্ট করে তাকে যখন কোর্টে প্রোডাকশন করলেন, তারা রিমান্ড চাইলেন, প্রথম 7 দিন পায়। 7 দিনের মধ্যে তখনও কিছু করতে পারেননি। অর্থাৎ একটা পুলিশ চোরকে ধরতে পেরেছে, যে চোর প্রায় 24 থেকে 25 ভরি সোনা আর্টিকেল আর প্রায় 22 ভরির মতন রূপো তার গয়না, সেগুলি তারা রিকভারি না করে, সে বললেন কি জঙ্গলে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে কিছু রূপর জিনিস আর একটা নাকের নাকি কি পেয়েছে সোনা। এটার মধ্যে কোনো যুক্তি নেই। আমি তখন ফোন করে বললাম, এখানে কি বলছেন আপনি এমন তেমন। আমি রাজ্যের পুলিশের, আপনি আমার রাজ্যের পুলিশ, আমি হাইকোর্টের পিপি বলছি, আপনি ভুলভাল কথা বলছেন। তখন একটু নড়েচড়াও বসেন। তখন ও বললেন যে স্যার, এই ব্যাপার আমরা তো স্যার করতে রিমান্ড পেয়েছি, আমরা তো তাকে মারধর করতে পারি না। আমি দেখুন, কোর্ট আপনাকে কখনো বলেনি আপনি কিভাবে তার থেকে জিনিস কোথায় বিক্রি করেছেন বা কোথায় রেখেছেন, সেটা আপনি কিভাবে বার করবেন। সে মেরে বার করবেন, চোরকে আদর করে বার করবেন, না কি করে করবেন, এটা টোটালটাই হচ্ছে পুলিশের ব্যাপার। এখানে পাবলিকের ওনার কোনো ব্যাপার না। তখন আমি বলার পর তখন বললাম, আপনি 406 দেননি, চুরি খেয়েছে, যে চুরি পেয়েছে, মাল আপনার কোথায়। তখন যে ওসি ছিলেন, সেই ওসি ওই থানা, এয়ারপোর্ট থানাতে ট্রান্সফার হয়ে গেছে। নতুন যে ওসি এসছেন ডিডি ডিপার্টমেন্টের সল্টলেক থেকে, ওনার সঙ্গে কথা হয়, স্যার আমি ব্যাপারটা দেখছি। আমি ব্যাপারটা দেখার ব্যাপার কিছু নয়। আপনি যখন একটা সল্টলেকের একটা ভালো জায়গার থেকে এসছেন, আপনি এই থানার ওসি, যখন আপনাকে পুরো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে
টোটাল আর্টিকেল ওই চোরকে আবার রিভাই অ্যারেস্ট করতে হবে আপনাকে। করে সোনা চুরি করে চোর তো আর সোনা বাড়িতে রাখেন না, আম বাগানে বলছেন লুকিয়ে রাখেন। কি রকম ন্যাক্কারজনক কথাবার্তা, কিরকম পুলিশ বলুন তো? এইসব পুলিশের জন্য আজকে পুলিশ মন্ত্রীর অপমান হচ্ছে, মান সম্মান চলে যাচ্ছে। আজকে বুঝুন, আমাকে বলছেন, তখন আমি বলার পরে তখন ও চুপচাপ। আমি তখন দমকাদমকি যাই করি, ওসি নাম্বার চাই, ওসির সঙ্গে আমার কথা হয়। তখন ওসি আমাকে কয়েকটা কথা বললেন। স্যার, আমি নতুন এই থানাতে এসেছি, আমি দেখে নিয়েছি কেস স্টুডিতে কি আছেন, কেস ডায়েরিতে কি আছে। আরে কেস ডায়েরিতে মানলাম আপনার 406 আছে, তাহলে আপনার চোরকে ধরে আপনি রিকভারি করতে পারলেন না কেন? এটা কেউ মানবে? আইন মানবে? কোর্ট মানবে? এক। 2 নম্বর কথা, আজকে সোনা চুরি হওয়ার পরে 7 দিন পাওয়ার পরে অনেক কিছু পায়নি, আবার পেয়ার করলেন, 4 দিন পেলেন। তারপরে যখন কোন রকম ভাবে তার বিরুদ্ধে কোনো কিছু পায়নি, অর্থাৎ এখানে পুলিশ পরিষ্কার চোর। ওই যে পুলিশটা যে আছেন, ওর নাম কি, বলরাম মন্ডল, ওকে আইডেন্টিফাই করা হোক। এবং আমি আপনার চ্যানেল থেকে মানে সোচ্চার হতে চাইছি, ওকে আইনের আওতায় এনে ওকে জিজ্ঞাসাবাদ করবো আমরা, তুমি কি করে তুমি মানে কথা বললে? আর্টিকেল চুরি হলে সে চুরি যাই মাল পায় সেখানে তার পিটিশনারকে ডাকবে, জিজ্ঞাসা করবে এইগুলি কি আপনার, এই রূপার জিনিস, তাহলে আর বাকি সোনার জিনিসগুলি কোথায় গেল? 24-25 ভরি। ভাবতে পেরেছেন? একটা মেয়ের তার মায়ের যতটা সোনা দেওয়ার কথা দিয়েছেন এবং হাজবেন্ডও কিছু দিয়েছেন শ্বশুর বাড়িতে, বিয়ের স্মৃতি, টোটাল তার জীবনের, তার বাপ মার পরিশ্রমের ফল হচ্ছে ওই সোনা জিনিসগুলি তার মেয়েকে বিয়েতে দিয়েছেন। না, এখানে আমার একটা প্রশ্ন আছে, বলছি যে আপনি যে পুলিশকে ফোন করলেন, তাও তো প্রায় অনেক দিন হয়ে গেছে, মানে ধরুন আপনি কলকাতা হাইকোর্টে মামলা করেছেন, তারও আগে পুলিশকে আপনি ফোন করেছেন, এরপর পুলিশই কোনো পদক্ষেপ কি এখনো পর্যন্ত নিয়েছে? না, এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই, কোনো পদক্ষেপ কি নিয়েছে না নিয়েছে আমার জানাও নেই। আমার একটাই কথা, আজকে কোনো কথা নেই, আবার আমরা হাইকোর্টে কি চেয়েছি, চোরটাকে যখন ধরা পড়া গেছে আবার ওকে রিঅ্যারেস্ট করতে হবে। ও বেলে আছে, বেল পেলো কি করে? শুনুন, পুলিশকে যখন মানে তার চার্জে দিয়েছেন, সে যদি কোনো ডেভেলপ না করতে পারে, তার লয়ার নিশ্চয়ই দাঁড়িয়েছে, ডিফেন্স করেছে যে আমরা কোনো কিছু তার থেকে কিছু আর পাইনি, তার কোনো তার বিরুদ্ধে কোনো এলিগেশন নেই। পুলিশ সেখানে মানে চোর মেন হচ্ছে পুলিশ চোর। ওই যে আপনার বলরাম যে আছেন, বলরাম বাবু, ওই সমস্ত সব করেছেন। এবং আগের ওসি এর সঙ্গে তো ইনভলভ আছেই আছে। এখন বর্তমানে ওসি যে আছে, চেয়ারটা তো মানে একটাই, সে যেই আসুক। আমাকে কিন্তু এখনো ফোন টোন করেনি। এখন কথা হচ্ছে যে সোনাগুলি কোথায় বিক্রি করেছেন, আমাদের সেই আর্টিকেলগুলি সেখানে নিয়ে যেতে হবে, সেখানে গিয়ে আমাদেরকে পুনরায় উদ্ধার করতে হবে। চোর তো সোনা চুরি করে বাড়িতে রাখেন না, সোনা চুরি করে কোথাও না কোথাও বিক্রি করেন। মামলাটা কবে হবে মোটামুটি? মামলাটা হবে নিশ্চয়ই আগামী দিন, আমরা আবার মেনশন করব। 348 বছর সামথিং এরকমই আছে সিরিয়ালে মামলাটা। আমরা আজকে মেনশন করতে গেছিলাম, ওই কোর্ট আজকে বসেনি। সার্কিট বেঞ্চে যেহেতু মানে কালকে উদ্বোধন ছিলেন, সব হাইকোর্ট থেকে জজরা গেছিলেন, তারা কিছু কিছু জজ ফিরেছেন আর কিছু কিছু জজ ফিরতে পারেনি। তাহলে আজকে আমার বক্তব্য হচ্ছে যে এই সমস্ত ঘটনা লক্ষাজনক ঘটনা পশ্চিমবাংলায় আজকে এই ধরনের পুলিশের জন্য মমতা ব্যানার্জিকে প্রত্যেকটি পদক্ষেপে মানুষ বাইরে কথা বলছেন। আমি মনে করি এই পুলিশটাকে সাসপেন্ড করে, সুকাজ করে সাসপেন্ড করা উচিত এক। আর ওসিকে, ও যে থানায় গেছে ওই থানার থেকে ওকে আবার ওকে সুকাজ করে সাসপেন্ড করা উচিত। কেন এই ধরনের পুলিশ যদি কোনো ডিপার্টমেন্টে থাকে, পুলিশ মন্ত্রী বাড়ি বদনাম হচ্ছে, তাতে আমাদেরও বদনাম হচ্ছে, আমাদেরকে শুনতে হচ্ছে। আজকে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করুন কি ব্যাপার তাদের। বলছি দিদি, আপনার নাম কি? আমার নাম মৌমিতা হালদার। তো কি হয়েছিল, মানে আপনারা কি বাড়িতে ছিলেন না? না, অ্যাকচুয়ালি আমরা বাড়িতে ছিলাম না, আমরা একটু বাইরে গেছিলাম ঘুরতে। এই যে সোনা গয়না যে হারিয়ে মানে চুরি করা হয়েছে, এটা কি মানে আপনারা এসে দেখলেন? হ্যাঁ, মানে আমি ফার্স্ট বাড়িতে ঢুকি, আমি বাড়িতে ঢোকার পরে দেখি তালা টালা সব ভাঙা, শুধু গেটগুলো জাস্ট আটকানো ছিল, টেনে আটকানো ছিল, আর তালাগুলো ভাঙা ছিল। তারপরে পাশে তো বাড়ি বাড়ি আছে নিশ্চয়ই, হ্যাঁ, তারা কেউ দেখেনি? না, কেউ কিছু দেখেনি, শুধু পাশে একটা বাড়ি আছে, ওনারা আওয়াজ পেয়েছিলেন রাত্রি 2-2-2:30 নাগাদ।
এটা কি আপনার মনে হয় যে কেউ একা করেছে? একা করেছে বলতে, আমি যখন ঘরে ঢুকি তখন বড় বড় রড ছিল, 2 থেকে 3টে রড পড়েছিল। না, এটা একার দ্বারা সম্ভব নয়, এখানে আরো গ্রুপ আছে। দাদা আপনার কি মনে হয় এই কাজটা কেউ একা করেছে রাত্রিবেলায় এত ভরি সোনা নিয়ে চলে যাচ্ছে? একার পক্ষে তো আমরা যেমন জায়গায় থাকি সম্ভব নয়, কোনো মতে নয়। ওপেন রোডের উপরে আমাদের থাকতাম আমরা, তো সেখান থেকে একা গিয়ে কারো সাহস হয় না যে ভেঙে গিয়ে 2-3টে তালা বাইরে ভাঙবে, তারপরে আলমারি ভাঙবে। আমার আমার মনে হচ্ছে এর সঙ্গে বড় কোনো গ্রুপের হাত আছে, সেটা পুলিশ আড়াল করছে পরিষ্কার। বলছি দিদি, আপনার তো মেয়ে হয়, মেয়ে জামাই নিশ্চয়ই, আপনার নাম কি? অন্য হচ্ছে না দাদা। বলছি আপনি কখন খবর পেলেন? এটা পেয়েছি আমি মানে সকাল স্কুলে বার হয়েছিলাম। স্কুলে যখন গেছি, মেয়ে তো ফোন করেনি, মেয়ে তখন অজ্ঞানের অবস্থা। আমার ছেলে ফোন করেছিল, ছেলে হৃদয়পুরে থাকে, ছেলে ফোন করেছিল বড়দাকে। ও আবার ফোন করে বললো যে মা এরকম পূজার বাড়িতে মানে সব ডাকাতি চুরি হয়ে গেছে। তো আমি সেই মতো শুনে সঙ্গে সঙ্গে ফোন করলাম। জামাই তখন বললো মা এক্ষুনি অনেকেই লাইনে না, ওই মানে খুব অসুস্থ হয়ে পড়েছে, ও যেন আমি না যাওয়া পর্যন্ত ওর সঙ্গে তুমি কথা বলতেই থাকো। আমার সেই সময় মানে আমার সেই মুহূর্তে আমার পরিস্থিতি নেই যে আমি ওইখান থেকে ছুটবো। তো ওর সঙ্গে আমি ফোনে কথা বলতে থাকি, আমার ছেলেও ওদিক দিয়ে ছুটে যায়। আমার ছেলে যাই হোক, মানে কি বলবো, আমাদের বলার ভাষা নেই। ও ছোট থেকে, এবং আমাদের ওর বিয়েতে যা দেওয়া হয়েছিল, এবং ছোট্ট থেকে যেসব গয়না, সেসব গয়না, বিয়েতে যা দেওয়া ছিল সেসব গয়না, ওর শ্বশুরবাড়ি থেকে পেয়েছে সেসব গয়না, ওর যে বিয়েতে সব পেয়েছিল সেসব গয়না, মানে এত কিছু, মানে সর্বস্ব, মানে কি বলবো, আমাদের বলার ভাষা নেই। সেখানে আমার মেয়ে যে মানে ঘন ঘন অসুস্থ করছে, ওকে মেন্টালি মানে ওর আমি সুস্থ রাখতে পারছি না। ও এখন ভালো, তখনই এখনো চিকিৎসা চলছে মানসিকভাবে। আমি এখন রেখে দিয়েছি, মানে আমার জামাই একদিকে সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে জামাই একদিকে, মেয়ে একদিকে, মেয়েকে আমার কাছে রাখতে হয়েছে, কারণ এত বড় ও নিতে পারছে না। বলছি এখন তো কলকাতা হাইকোর্টে একজন ভালো আইনজীবীকে পেয়েছেন, তপন রায় পাল, ভরসা হচ্ছে? মানে কি মনে হচ্ছে? দেখুন, আমরা তো প্রথম তো আমরা স্থানীয় যে আপনার থানাতে আমরা করেছিলাম, এফআইআর করা হয়েছিল, ওনাদের উপর ভরসাও করা হয়েছিল। উনি আমাদের বলছিলেন যে আমরা মানে চোর ধরেছে তাও জানায়নি আমাদেরকে। উনি বললেন দেখছি, মানে বারবার করে ওখানে গেছে দেখতে, মেয়ে হাতে পায়ে ধরে মানে কান্নাকাটি করে বলেছে যে আমাদের কিন্তু সর্বস্ব চলে গেছে, আমাদের কিন্তু কিছু নেই, ওর উপরে আমাদের অনেক কিছু নির্ভর ছিল। যাই হোক, আমরা পুলিশ খবর দেয়নি। যখন যে আমার জামাই ফোন করলেন যে মানে কি খবর, তখন বলছি ধরা পড়েছে। তারপরে ধরা যে পড়েছিল আমাদের সব বলেনি, ফোন করেছে তাই বলছে। আবার আমি কিছুদিন পর ফোন করে আমি দেখলাম যে কিছুদিন যাচ্ছে, কিচ্ছু বলছে না। আমি নিজেই গিয়েছিলাম থানাতে, গিয়ে আমি যখন কিছু কথা চার্জ করি, তো উনি বলছে যে আমাদের মারার নেই। আমরা বলছি ঠিক লোককে ধরেছেন তো? আপনি কি ঠিক লোককে ধরেছেন, না আমাদের মিথ্যা আশ্বাস দিচ্ছেন? ঠিক করে বলুন। হ্যাঁ, আপনার এগুলো আমি দেখি। তখন বলছে না আমার ঠিক লোকই ধরেছে, সিসি ক্যামেরা করে দেখেছে, ও নিজে মুখে স্বীকার করেছে। আমি স্বীকারোক্তি আছে, হ্যাঁ স্বীকারোক্তি আছে, ও স্বীকার করেছে। আচ্ছা ঠিক আছে। তার দুদিনের মাথায় আমি ঠিক ফোন করছি, আর কোনো খোঁজ খবর নেই। দুদিনের মাথায় বললো হ্যাঁ কিছু জিনিস রিকভারি হয়েছে। তার মানে কি রিকভারি হয়েছে? তো বলছে না ফোনে বলা যাবে না, আপনারা আসলে তাই বলবো। ফোনে বলা যাবে না, আপনি আমাদের জানাচ্ছেন না, আমরা ফোন করছি তাই আপনি মানে একটু একটু করে কথা বার করছেন, আপনার কথার মধ্যে অসঙ্গতি পাচ্ছি, আপনি আমাদেরকে জানাচ্ছেন না। যাই হোক, এমতো অবস্থায় যখন দেখলাম যে ওখানে একটা মানে অসঙ্গতি সবকিছুতে, আমি মনে করছি ওখানে কিছু বাটপারি আছে, সোজা কথা। যেটা আমি ভরসা না পেয়ে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমি আজকে তপন বাবুর কাছে আমি ওনার কাছে দ্বারস্থ হয়েছি, হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমি আশা রাখছি যে কোনো জিনিস কার খোয়া না গেলে সে হাইকোর্ট পর্যন্ত পৌঁছায় না। এটুকু আমি 16 কথায় এক উত্তর বলছি যে কোনো জিনিস মানুষের সর্বস্ব খাওয়া না গেলে সেই মানুষগুলো কখনো হাইকোর্টের দ্বারস্থ হতে পারে না। তা আমি তপন বাবুর কাছে আমি দ্বারস্থ হয়েছি। আমি ওনার উপর ভরসাও রাখছি। আমার খুব দ্রুত আমার জিনিসগুলো যাতে রিকভারি হয়, আমি সেই মহামান্য আদালতের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে পুলিশ মন্ত্রী
ওনাকে আমি বারবার বলছি যে ওনার প্রশাসন যে জোচ্চুরি কাজ করছে এটা খুব লজ্জাজনক। উনি এর বিধি ব্যবস্থা নিন, আমাদের এই জিনিসগুলো যেন আমরা সসম্মানে ফিরে পাই খুব দ্রুত, কারণ আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে। তরুণদা, যেটা আপনার কাছে লাস্ট প্রশ্ন, ছোট করে বলবেন, যেটা হচ্ছে যে বারবার করে কলকাতা হাইকোর্টে আসতে হবে, তারপর পুলিশ কাজ করবে, তারপর পুলিশ উদ্ধার করবে, এই জিনিসটা কি চলছে মানে পশ্চিমবঙ্গে? দেখুন, একটা কথা বলি, পুলিশের সর্বটা নিজস্বই আছে, নিজস্ব ওদের ইনফ পাওয়ার আছেন, ফরেন্সি সার্চ ওয়ারেন্টের এগ্রি পেয়ার আছেন ওদের। আমার বক্তব্য হচ্ছে, ম্যাডাম যেটা বললেন, যাই কিছু সোনা আপনার রূপো বা সোনার নাকচাবি যাই উনি বলছে রিকভারি করেছেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সেখানে কেন তার ক্লায়েন্ট যে পিটিশনার তাকে ডাকা হলো না, আইডেন্টিফাই করা হলো না, আর সে কি করে বেল পেয়ে গেলেন একজন চোর ধরেও? আমার কোর্টের কাছে সাবমিশন এটাই, ওই চোরকে আবার ধরে তার কোথায় বিক্রি করেছেন এবং পুনরায় এখানে উদ্ধার করতে হবে পুলিশকে, এয়ারপোর্ট থানার ওসিকে। আমি এখান থেকে আপনাদের বার্তা দিয়ে, নাইলে ওর আমি অবস্থা খারাপ করে দেবো, পুলিশের চাকরির নাম গুছিয়ে দেবো আমি। আমার একটাই কথা, আজকে মানুষ বলছেন আমরা কেন শুনবো? এটা কি মমতা ব্যানার্জি কি ডাইরেকশন আছে যে এরকম করবে? আজকে পুলিশ করবে না, কোর্টে আসবে কেন? একটা চোর ধরা পড়েছে, সেখানে মানে তার লোকেট করা গেছেন, সে চুরি করেছেন, কোন জায়গায় বিক্রি করেছেন, সেখানে তাকে না নিয়ে গিয়ে তাকে কোনো রকম ভাবে কোনো ফোকাস করলো না, দুবার রিমান্ডে পেলেন, একবার 7 দিন একবার 4 দিন, কোনো ফোকাস করতে পারলেন না, অথচ মানে সে বেল পেয়ে গেলেন। এটা একটা পুলিশের একটা ঘটা কেস, এটা প্রি প্ল্যান। আগে যে ওসি ছিলেন এবং এই যে বলরাম বাবু যে আছেন, ইনি তো মানে চোর তো পরিষ্কারই, ওর কথাটা আমি বুঝে গেছি। ওকে অনেক কিছু বলা হয়েছে আমার, সেখানে আমার রেকর্ডিং আছে, প্রয়োজন মতো আমি কোর্টকে সাবমিশন করলে আমি করবো। মহামান্য আদালতের কাছে আমি প্রার্থনা করি আমার সাবমিশন সে শুনে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তার সোনা যাতে আমি ফিরিয়ে দিতে পারি, এটাই আমি মহামান্য আদালতের কাছে আমার সাবমিশন। নমস্কার।